হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমরা আজকে একটা আলোচনা করব, সেটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ থিওরিজ। আমরা গত ক্লাসে এন্টারপ্রেনিউরশিপ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আহ, দেখব যে এন্টারপ্রেনিউরশিপ কি কি থিওরি আছে। থিওরিগুলি দিয়ে আসলে ব্যাখ্যা করা হয় যে একজন মানুষ কেন এন্টারপ্রেনিউর হয়ে ওঠে। হুম আমরা আগের ক্লাসে ইকোনমিক্স এর ক্লাসিক্যাল থিওরি, যেটা অ্যাডাম স্মিথের হাত দিয়ে শুরু, এবং সেটাই ইকোনমিক্স এর শুরু ডিসিপ্লিন হিসাবে। তারপর নিউ ক্লাসিক্যাল থিওরি, জন মার্শাল আরেকজন ইকোনমিস্ট। অ্যাডাম স্মিথ হচ্ছেন স্কটিশ, মার্শাল হচ্ছেন ব্রিটিশ। তো ক্লাসিক্যাল থিওরি এবং নিউ ক্লাসিক্যাল থিওরিতে এন্টারপ্রেনিউরশিপের কোনো এক্সিস্টেন্স আমরা দেখি না থিওরিটিক্যাল প্রেমিসের জায়গা থেকে। কারণ ক্লাসিক্যাল থিওরি দাঁড়িয়ে আছে থিওরি অফ রেশনাল এক্সপেকটেশন, আর নিউ ক্লাসিক্যাল থিওরি আছে থিওরি অফ রেশনাল অ্যাকশন। দুই জায়গাতেই আমরা দেখেছি যে অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ইকোনমিক অ্যাক্টর, ক্লাসিক্যাল থিওরিতেও সে একজন একটা রেশনাল এক্সপেকটেশনের ভিত্তিতে চলে যে সামনে কি ঘটতে পারে, আর সেটা তার অভিজ্ঞতা এবং তার কাছে যে ইনফরমেশন থাকে সেই ভিত্তিতে তার মধ্যে একটা এক্সপেকটেশন বিল্ড আপ হয় ইকোনমিক সিচুয়েশন সম্পর্কে। আবার রেশনাল অ্যাকশন থিওরি, যেটা নিউ ক্লাসিক্যাল থিওরি, সেখানেও দেখা যায় যে সে তার নিজের বেনিফিট কোন দিকে আসবে সেদিকে রেশনালি বিহেভ করে। তার মানে এই দুটো জায়গাতে রিস্কের কোনো জায়গা নেই। এখানে হিউম্যান অ্যাজ এ ইকোনমিক অ্যাক্টর রিস্ক বিয়ারিং এজেন্ট হিসাবে সে কাজ করে না। সে যাই করুক না কেন, সে রেশনালি বিহেভ করে। রেশনালিটিটা কি? রেশনালিটিটা হচ্ছে যেদিকে নিজের প্রফিট বা ইউটিলিটি বেশি হবে। নিউ ক্লাসিক্যাল থিওরি ইউটিলিটির কথা বলেছে, আর ক্লাসিক্যাল থিওরি বলেছে যে তার নিজের জন্য যেটা ভালো হবে, বেস্ট হবে। তো সেখানে এই জন্য রিস্কের কোনো জায়গা নেই। তো রিস্কের জায়গা যদি না থাকে, তাহলে আমরা বলতে পারি যে মানুষ এন্টারপ্রেনিউর হিসেবে গড়ে ওঠার কোনো কারণ নেই অ্যাকর্ডিং টু দিস ইকোনমিক থিওরি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে এন্টারপ্রেনিউরশিপ ব্যাপারটা বিজনেসের শুরু থেকে এই পৃথিবীতে যখন ব্যবসা শুরু হয়েছে, বিজনেস মানে ইকোনমিক অ্যাক্টিভিটি। হুম তো এন্টারপ্রেনিউরশিপ তো ছিলই, নালে বিজনেস ডেভেলপ করলো কি করে? কিন্তু সামহাউ ক্লাসিক্যাল থিওরি এবং নিও ক্লাসিক্যাল থিওরি অফ ইকোনমিক্স সেটাকে জাস্টিফাই করতে পারে নাই। কারণ মানুষকে তারা দেখেছে রেশনাল ইকোনমিক অ্যাক্টর হিসাবে, যে আসলে কোনো ঝুঁকি নেবে না। তো এইটাকে, এই জায়গাটা ভেঙে দিয়েছেন একজন চেক ইকোনমিস্ট, ওনার নাম হচ্ছে জোসেফ শুম্পিটার। উনি প্রথম এন্টারপ্রেনিউরশিপের কনসেপ্টটা নিয়ে এসেছেন, এবং এরা সবাই ক্যাপিটালিস্ট ইকোনমির প্রবক্তা। অ্যাডাম স্মিথ ক্লাসিক্যাল ইকোনমিস্ট, মার্শাল নিও ক্লাসিক্যাল ইকোনমিস্ট, এবং জোসেফ শুম্পিটার, এরা সবাই ক্যাপিটালিস্ট ইকোনমির প্রবক্তা। যেখানে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের ভিত্তিতে মার্কেট চলবে, সেখানে স্টেট ইন্টারভেনশন হবে খুবই কম, এরকম একটা থিওরিতেই তারা সবসময় বিশ্বাস করেন। কিন্তু জোসেফ শুম্পিটার একটা জায়গায় কথা বলেছেন যে ক্যাপিটালিস্ট ইকোনমি অ্যাজ ইট ইজ, কখনো স্টেট ইন্টারভেনশন তো তারা মিনিমাম প্রথমেই বলেছেন, তারপরে বলেছেন এরকম ফ্রি রানিং অবস্থায় স্টেট স্টেট ইন্টারভেনশন নাই, ঠিক আছে, ইট ইজ ফ্রি রানিং, কিন্তু অ্যাজ ইট ইজ এটা কখনো এইভাবে গ্রো করবে না, ইট উইল নট থ্রাইভ আনলেস দ্য প্রেজেন্স অফ এন্টারপ্রেনিউরস। এটা শুম্পিটার প্রথম বলেছেন, জোসেফ শুম্পিটার, যে এন্টারপ্রেনিউরদের প্রেজেন্স ছাড়া ক্যাপিটালিস্ট ইকোনমি এমনি এমনি এটা গ্রো করবে না। হুম সেই এন্টারপ্রেনিউরশিপের থিওরি জোসেফ শুম্পিটার প্রথম নিয়ে আসেন, এবং শুম্পিটার বলেছেন যে এন্টারপ্রেনিউররা আসলে হচ্ছে এক ধরনের ইনোভেটর। ওনার থিওরিটা হচ্ছে আসলে ইনোভেশন বেসড। এন্টারপ্রেনিউর হচ্ছে তারাই যারা ইকোনমিতে নতুন ধরনের প্রোডাক্ট, নতুন ধরনের প্রোডাকশন আইডিয়া, নতুন ধরনের মার্কেট, নতুন ধরনের র মেটেরিয়াল বা ন্যাচারাল রিসোর্সের জায়গাটা তারা খুঁজে বের করবেন। শুম্পিটার তাদেরকে বলেছেন যে তারা হচ্ছে এন্টারপ্রেনিউর। তার মানে এই এন্টারপ্রেনিউর এক ধরনের ইনোভেটর। ওনার কাছে এন্টারপ্রেনিউর যারা, তারা হচ্ছে আসলে ইনোভেটর। এবং ইনোভেশন এবং ইনভেনশন আমরা পড়েছি যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ইনোভেশন এন্ড ইনভেনশন। কোন একটা আইডিয়াকে যদি ল্যাবরেটরিতে ইনকিউবেশন করা হয়, বা একটা ম্যানেজমেন্ট আইডিয়া বা একটা ফাইন্যান্সের আইডিয়া, সেটা যদি হোমের একটা ঘরের মধ্যে আলোচনা হয় অ্যামাং দ্য এক্সপার্ট অথবা ইন্ডিভিজুয়াল পার্সনের মাথায় যদি থাকে, এটা ইনভেনশন। এটা ইনভেনশন অ্যাকর্ডিং টু জোসেফ শুম্পিটার।
এইটা যখনই মার্কেটে আসবে, যেটা সোশ্যাল ইম্প্যাক্ট বা মার্কেট ইম্প্যাক্ট থাকবে, তখনই বলা হচ্ছে এটা ইনোভেশন। সুতরাং ইনভেনশনের থেকে যে ইনোভেশন, এই কনসেপ্টটা এটা বেসিক্যালি জোসেফ শম্পিটারের কনসেপ্ট। যে সমস্ত ইনভেনশনই ইনোভেশন না, আসলে এটা মার্কেটে আসতে হবে, এটা সোসাইটির উপরে, বিজনেসের উপর এটাকে ইম্প্যাক্ট ফেলতে হবে। তো শম্পিটারিয়ান এন্টারপ্রেনিউর যারা, তারা বেসিক্যালি ইনোভেটর। তারা বেসিক্যালি ইনোভেটর, এবং তারা, আমি আবার রিপিট করছি, তারা বাজারে নতুন প্রোডাক্ট নিয়ে আসবেন, তারা বাজারে নতুন মার্কেটিং আইডিয়া নিয়ে আসবেন, তারা বাজারে নতুন প্রোডাকশন আইডিয়া নিয়ে আসবেন যে এইভাবে প্রডিউস করলে লো কস্টে প্রডিউস করা যায়। তারা নতুন মার্কেট খুঁজে বের করবেন, যে জায়গায় অন্য কোম্পানিগুলি পৌঁছে না এই মানুষগুলির কাছে, সেরকম মানুষদেরকে তিনি কাস্টমার বেজে অন্তর্ভুক্ত করবেন। দ্যাট মিনস নতুন মার্কেট খুঁজে বের করবেন। তারা নতুন ন্যাচারাল রিসোর্সের খোঁজ বের করবেন, অথবা ইনপুট, প্রোডাকশনের ইনপুটের খোঁজ বের করবেন, যেটা অন্যরা আগে খোঁজ পায় নাই। So these are the Schumpeterian entrepreneurs, এবং তারা বেসিক্যালি ইনোভেটর। তারা বেসিক্যালি ইনোভেটর। যে বেসিক প্রেমিসটা তিনি শম্পিটার মিস করেছেন, এবং শম্পিটার বারবার জোর দিয়ে বলছেন, তিনি ইকোনমিক্সের রীতিমতো একজন এন্টারপ্রেনিউরকে তিনি বলছেন যে ইকোনমিক ডেভেলপমেন্টের একজন মেজর অ্যাক্টর। এন্টারপ্রেনিউরদের প্রেজেন্ট ছাড়া বাজারে আমি ফ্রি রোলিং ইকোনমি ছেড়ে দিলাম, মার্কেটে কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন নাই, এটাকে ডেভেলপমেন্ট, ইকোনমিক গ্রোথকে এনশিওর করবে না। এন্টারপ্রেনিউররা আসবে, তারা দরকার হলে নতুন ধরনের চাহিদার দিকে নজর রাখবে, যে মানুষ কি চায়, এমনকি তারা নতুন প্রোডাক্ট নিয়ে এসে নতুন ধরনের চাহিদা তৈরি করবে, যে মানুষ ভাবতেও পারে না যে এই জিনিস দিয়ে কোনো একটা কাজ হয়। আমরা জানি যে এই ধরনের এন্টারপ্রেনিউর আছেন। সো এই ধরনের লোকেরা যখন আসবেন, তখন এই যে মার্কেটের মধ্যে একটা ডিসরাপশন হবে, এদের প্রেজেন্স থেকে, নতুন প্রোডাক্ট নিয়ে আসছে, নতুন আইডিয়া নিয়ে আসছে। শম্পিটার বলছেন এর ভিতর দিয়ে আসলে ইকোনমি সামনের দিকে এগিয়ে যাবে। সো শম্পিটারিয়ান এন্টারপ্রেনিউরস আর বেসিক্যালি ইনোভেটরস। উনি রিস্কের কথা কিন্তু উনি বলেন নাই, যে একটা মানুষ এন্টারপ্রেনিউর হয় রিস্ক নেওয়ার জন্য বা বেশি প্রফিট পাওয়ার জন্য, এই কথাগুলো উনি বলেন নাই। ওনার এন্টারপ্রেনিউর হচ্ছে বেসিক্যালি ইনোভেটরস। বাট ডেফিনেটলি জোসেফ শম্পিটার ইজ দ্য ফাদার হু জাস্ট ফার্স্ট কয়েন দ্য ওয়ার্ড ইন এন্টারপ্রেনিউর। এবং এন্টারপ্রেনিউরদের ইকোনমিতে তাদের যে একটা প্রচন্ড ভালো রোল রয়েছে, সেটা এন্টারপ্রেনিউরই প্রথম, জোসেফ শম্পিটারই প্রথম বলেছেন। হ্যাঁ, তবে উনি সবসময় নতুন আইডিয়া, ইনোভেশন, এগুলিকেই উনি বেশি গুরুত্ব দিয়েছেন। উনি এখানে ম্যানেজমেন্ট বা আদার ফাংশনের জিনিসগুলির উপর এত ভ্যালু করেন নাই। তো this is Joseph Schumpeter who first coined the word entrepreneur and set the role of entrepreneur in the economic play. তারপরে আমরা একজন লোকের কথা বলতে পারি, আমরা যদি আরো অনেকগুলো থিওরি পড়বো। ইনি আমাদের পরিচিত ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার আমাদের পরিচিত, আমরা যখন অথরিটি পড়েছি আমরা ম্যাক্স ওয়েবারের থিওরি পড়েছি। ম্যাক্স ওয়েবার এন্টারপ্রেনিউরশিপ নিয়ে বলতে গিয়ে বলেছেন যে এন্টারপ্রেনিউরশিপটা আসলে রিলিজিয়াস ভ্যালুস থেকে আসে। ম্যাক্স ওয়েবার একটা বিখ্যাত লেখা আছে যে প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম। ম্যাক্স ওয়েবার মনে করেন যে ইউরোপে যে ক্যাপিটালিজমের ডেভেলপমেন্টটা হয়েছে, এটা বেসিক্যালি প্রোটেস্ট্যান্ট এথিক্স ডেভেলপমেন্টের কারণে হয়েছে। এটা পুরোপুরি, এটা মিথ্যা না, এটা সত্যি আসলে। তো যেটা হয়েছে যে আমরা যদি ক্যাথলিক যুগের কথা চিন্তা করি, যখন ইউরোপে ক্যাথলিসিজম যখন খুব ডমিনেন্ট রিলিজিয়াস ফিলসফি ছিল মানুষের কমন লাইফে, সেই সময় যে ইউরোপের যে ইকোনমিক ডেভেলপমেন্টের বা যে, সেটা ফিউডালিজমের যুগ ছিল আসলে, সেটা ক্যাপিটালিজম ডেভেলপমেন্টের যুগ না। কিন্তু ইউরোপে ক্যাপিটালিজম ডেভেলপমেন্টের পিছনে ম্যাক্স ওয়েবার হ্যাভ রিটেন এ বিগ থিসিস, এটা বই আকারে পাওয়া যায়, ঢাকাতেও খোঁজ করলে পাওয়া যায়, আমার কাছে এটার কপি কালেকশন আছে, দো আই ডিডন্ট রিড দ্য হোল বুক। তো ম্যাক্স ওয়েবার বলেছেন যে প্রোটেস্ট্যান্ট এথিক্স এর ডেভেলপমেন্টের সাথে ক্যাপিটালিজম ডেভেলপমেন্টের একটা সম্পর্ক আছে, এবং এটাকে জেনারেলাইজ করে উনি বলেছেন যে মানুষের যে এন্টারপ্রেনিউরাল মাইন্ড, এটা আসলে তার রিলিজিয়াস ওরিয়েন্টেশন থেকে আসে। সেক্ষেত্রে তিনি সারা পৃথিবীতে যে কয়টা মেজর রিলিজিয়ান আছে, আমরা মেজর রিলিজিয়ান কথাটা এই কারণে বলছি যে পৃথিবীতে অনেক মাইনর রিলিজিয়ান আছে, দেয়ার আর থাউজেন্ডস অফ রিলিজিয়ন অন দিস আর্থ। আমরা হয়তো মেজর গুলির কথা জানি, আমরা জানি ইসলাম, জুডাইজম, খ্রিস্টিয়ানিটি, হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম, হ্যাঁ, শিন্টোইজম, আমরা এগুলির কথা জানি। কিন্তু দেয়ার আর থাউজেন্ডস অফ রিলিজিয়ন যাদেরকে মাইনর রিলিজিয়ন বলা হয়। সেই মাইনর রিলিজিয়নের লোকেরাও কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি করে। তো ম্যাক্স ওয়েবার বেসিক্যালি প্রোটেস্ট্যান্ট, খ্রিস্টিয়ানিটির মধ্যে প্রোটেস্ট্যান্ট এথিক্সকে তিনি উপরে রেখেছেন, যে এইটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের জন্য রিলিজিয়াস ইনসেন্টিভ, এটার ভ্যালুজ এর মধ্যে আছে। তিনি হিন্দুইজমকে ক্রিটিক করেছেন, বলছে হিন্দুইজমের মধ্যে আসলে বিজনেস করার মতো এরকম রিলিজিয়াস ইনসেন্টিভ নাই রিলিজিয়াস স্ক্রিপ্টের মধ্যে, হুইচ ইজ নট কারেক্ট। আমরা জানি ইন্ডিয়া ইজ থ্রাইভিং, সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরাই তো মেজর ব্যবসায়ী, কারণ সেখানে পপুলেশনের মেজর পার্টি তো হিন্দু। বড় বড় ব্যবসায়ী যারা আছেন, টাটা, বিড়লা আছেন, আম্বানি আছেন, হ্যাঁ, ওরা তো হিন্দু সম্প্রদায়েরই লোক। হ্যাঁ, বাজাজ আছেন, হ্যাঁ,
তো এরা তো বড় বড় কর্পোরেট চালাচ্ছেন, গ্লোবাল কর্পোরেশন চালাচ্ছেন, তো ওরা তো হিন্দু সম্প্রদায়ের লোক। হ্যাঁ, তার অনেকেই খুবই রিচ প্র্যাকটিসিং হিন্দু। যেমন আম্বানি তো অত্যন্ত প্র্যাকটিসিং হিন্দু। সুতরাং ম্যাক্স ওয়েবারের থিওরি যে সবসময় সত্য তা না, কিন্তু উনি এটা বলেছেন, এবং ইউরোপের ক্ষেত্রে ওনার কথাটা সত্য আসলে, যে ক্যাপিটালিজমের ডেভেলপমেন্টের পিছনে আসলে প্রোটেস্ট্যান্ট এথিক্স এর একটা রোল আছে। কারণ ক্যাথলিকরা মনে করতেন যে কাজ করে খাওয়া, আমরা ওয়ার্ক এথিক্স পরে পড়বো কোনো এক সময়, ফোর্থ ইয়ারে যদি আমরা এথিক্স পড়ি, ওয়ার্ক এথিক্স, কাজ মানুষ কেন করবে সেই এথিক্স যদি অ্যানালাইসিস করা হয়, ক্যাথলিকদের মধ্যে একটা ধারণা আছে যে কাজ করা মানে হচ্ছে আসলে স্বর্গচ্যুতির শাস্তি পাওয়া। মানুষকে যে হেভেন থেকে বের করে দেওয়া হয়েছে, হ্যাঁ, যেটা রিলিজিয়াস স্ক্রিপ্টে পাওয়া যায়, বিশেষ করে সেমিটিক স্ক্রিপ্টে, নিশ্চয়ই ইন্ডিয়ান স্ক্রিপ্টে এটা নাই, এটা হিন্দুইজম কিংবা বুদ্ধিজমের মধ্যে নাই, এটা জুডাইজম, খ্রিস্টিয়ানিটি এবং ইসলামের মধ্যে আছে, সেমিটিক রিলিজিয়াস স্ক্রিপ্টের মধ্যে, যে মানুষকে ফরবিডেন ফ্রুটস খাওয়ার জন্য অ্যাডাম এন্ড ইভকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ক্যাথলিকরা বিশ্বাস করেন যে এই কাজ করাটা মানে হচ্ছে আসলে এই সেই স্বর্গচ্যুতির যে পাপ, সেই পাপেরই একটা স্খলন। হ্যাঁ, সেটা পাপ কমানোর জন্য আসলে কাজ করা। যে কারণে আমেরিকাতে যখন দাস যুগ ছিল, আমেরিকা ইউনাইটেড স্টেটস নামক রাষ্ট্রটা যখন প্রতিষ্ঠা হয়, তখন যারা ওইখানে গেছেন ইউরোপ থেকে, তাদের ডায়েরি অ্যানালাইসিস করলে দেখা যায় যে তারা দিনের অধিকাংশ সময় আড্ডা মেরে এটা করে ওটা করে কাটাতেন। হ্যাঁ, তারা খুব বেশি কাজ করতেন না। হয়তো দাস প্রথা এই কারণেই এসছে যে দাসদেরকে দিয়ে কাজ করো, আমি কাজ করলে তো আমার পাপের প্রায়শ্চিত্ত করছি আমি, সুতরাং দাসকে দিয়ে কাজ করাও। হয়তো সে কারণে স্লেভারি সিস্টেমটাও আমেরিকাতে দীর্ঘ সময় ধরে করেছে, এবং ব্রিটেনেও সেটা কাজ করেছে, আমেরিকাতে তো অবশ্যই ডমিনেন্টলি কাজ করেছে। সো ম্যাক্স ওয়েবারের থিওরিটা মূলত সাইন্স সামারি এটাই, যে মানুষের এন্টারপ্রেনিউরাল অ্যাটিটিউড ডেভেলপ করবে, সে আসলে কোন রিলিজিয়ন বিলং করে, এবং সেইটার ভ্যালুস গুলি তাকে ড্রাইভ করবে। কিছুটা যেমন আমি তার ক্ষেত্রে ম্যাক্স ওয়েবার থিওরিকে যদি আমি ইন্ডিয়ান কনটেক্সটে, আমাদের গ্রেটার ইন্ডিয়ান কনটেক্সটে আমি যদি জাস্টিফাই করি, আমি যদি জৈনদের কথা বলি, যেমন জৈন ধর্মে আছে, জৈনরা খুব বিজনেস করে। বাংলাদেশে জৈন বিজনেসম্যান আছে, যেমন বিআরবি কেবলস যারা মালিক, তারা কিন্তু জৈন ধর্মের, তারা হিন্দু না, মুসলিম না, বুদ্ধিস্ট বা খ্রিস্টান না, দে আর জৈন ধর্মের অনুসারী। এখন জৈনরা যেটা করে, তারা যে ব্যবসায় করুক না কেন, তারা কখনো মাইনিং বিজনেস করে না। এখন জৈনরা কেন মাইনিং এন্টারপ্রেনিউর হয় না, এটা প্রধান কারণ হচ্ছে জৈনরা হচ্ছে এত বেশি সেন্টলি জীবনটা কাটাতে চায়, তারা মনে করে যে একটা মাইক্রো অর্গানিজমও মারা যাবে না। তারা জৈনিজম এন্ড বুদ্ধিজম প্রায় প্যারালাল। বুদ্ধিজমে যেরকম জীব হত্যা মহাপাপ বলা হয়েছে, জৈনিজমটা আরো সেন্সিটিভ। তারা মনে করে আমি যদি মাটি খনন করে মাইনিং করতে যাই, তাহলে সেখানে অণুজীবের প্রাণ নষ্ট হতে পারে। সেখানে জৈনরা অন্য বিজনেস করলেও তারা কখনো মাইনিং বিজনেস করেন। তার মানে বিজনেস এথিক্স এর পিছনে যে রিলিজিয়ান কাজ করে, ম্যাক্স ওয়েবারের এই কথা শুধুমাত্র ইউরোপের প্রোটেস্ট্যান্টদের ক্ষেত্রে সত্য না, এটা ভারতীয় উপমহাদেশের জৈনদের ক্ষেত্রেও সত্য। এরকম আরো অনেক রিলিজিয়াস গ্রুপ আছে যারা রিলিজিয়াস স্পিরিটকে অ্যাকোমোডেট করে তাদের বিজনেস পলিসি নির্ধারণ করে, যে আমরা এটা করব অথবা এটা করব না। হ্যাঁ, এটা আমাদের ধর্মে ফরবিডেন আছে, এটা আমরা করব না। সো দিস ইজ দ্য ম্যাক্স ওয়েবার থিওরি। তারপরে আমরা যদি যাই আনসার্টেনিটি বিয়ারিং থিওরি, সেটা তো আমরা বলেছি যে এটা খুব কমন এবং খুবই কমন সেন্সের মতো মনে হয় যে একজন মানুষ এন্টারপ্রেনিউর হবে কেন। এন্টারপ্রেনিউর হতে গেলে সে ডেফিনেটলি তার কিছু আনসার্টেনিটি সে বিয়ার করে, আমরা জানি, এবং আনসার্টেনিটি রিওয়ার্ড হিসেবে প্রফিট পায়, এটা খুব কমন হিসেবে আমরা জানি। কিন্তু আনসার্টেনিটি আসলে এমন একটা আনসার্টেনিটি, এন্টারপ্রেনিউর আনসার্টেনিটি, যে কোনো বিজনেসে আনসার্টেনিটি থাকে, রিস্ক থাকে, আমরা জানি। বিজনেস স্টাডিজ যারা পড়েন তারা এগুলি রিস্ক আনসার্টেনিটি নিয়ে তারা পড়াশোনা করেন। কিন্তু মেজারেবল রিস্ক যখন মেজারেবল রিস্ক হয়, তখন কিন্তু সেটার ইন্স্যুরেন্স কাভারেজ হয়, এবং ইন্স্যুরেন্স কোম্পানি চলেই কিন্তু এগুলোর উপরে। তাহলে যে কোনো রিস্ক মেজারেবল হয়, মেজারেবল হইলে সেটার প্রবাবিলিটিও মেজার করা যায়, রিস্কটার অকারেন্স প্রবাবিলিটি কত, এবং সেই হিসাবে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু কাভারেজ দেয়। কিন্তু এন্টারপ্রেনিউরশিপ ইজ সাচ এ রিস্কে যে এটার আসলে প্রচন্ড হাই রিস্ক, এবং এটা কিন্তু কোনো ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এটা রিস্ক বিয়ার করবে না। এটা তারা হিসাবের মধ্যেও আনবে না, যে আমরা একটা প্রিমিয়াম ক্যালকুলেশন করে বলে দেই যে তুমি তোমার 5 কোটি টাকা নিয়ে ব্যবসায় নেমেছো মাত্র, সেটার রিস্ক হলে আমরা এত কোটি টাকার কাভারেজ দেবো, আমাদেরকে এই রেটে প্রিমিয়াম দাও। নো, এন্টারপ্রেনিউরশিপ ইজ ভেরি হাই রিস্ক। এবং এন্টারপ্রেনিউরশিপের এটা থিওরি অফ নাইট, ফ্রাঙ্ক এইচ নাইট এটা বলেছেন যে আসলে এন্টারপ্রেনিউরশিপটা আসলে একটা থিওরি, একটা নন ইনসিউরেবল রিস্ক একজন এন্টারপ্রেনিউর নিয়ে থাকেন, এবং যেটার বিপরীতে তিনি আসলে এটা রিওয়ার্ডটা পেয়ে থাকেন। দিস ইজ দ্য থিওরি অফ ফ্রাঙ্ক এইচ নাইট। হ্যাঁ,
এবং এটা আমাদের কাছে খুব কমন সেন্সই মনে হয় যে মানুষ আসলে তো এই কারণেই এন্টারপ্রেনিউর হয়, মানুষ এই কারণে বিজনেসে হাত দেয় যে আমি বেশি প্রফিট করব। হুম। তো কিন্তু আমরা দেখবো একটু পরে যে এটার বাইরে আসলে অন্য ব্যাপারও আছে। হুম। অন্য ব্যাপারগুলি কি থাকে আমরা দেখি, যেমন যেমন ফ্রাঙ্ক ইয়াং বলে আরেক ভদ্রলোক থিওরি দিয়েছেন যে মানুষ যে এন্টারপ্রেনিউর হয়ে ওঠে এইটার পিছনে একটা গ্রুপ বিহেভিয়ার কাজ করে, এই গ্রুপ বিহেভিয়ারটাই, এই গ্রুপ তাকে প্ররোচিত করে বা গ্রুপের বিহেভিয়ারের কারণে সে নিজেকে এন্টারপ্রেনিউর হয়ে ওঠে। এটা সত্য। আমরা যদি আমাদের দেশের কনটেক্সটে দেখি বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কনটেক্সটে দেখি, যে সে সোসাইটিতে যে গ্রুপকে বিলং করে সেই গ্রুপ তার একটা একটা সাইকোলজিক্যাল স্ট্যাটাস তৈরি করে দেয়। তার মানে দিস ইজ সাইকোজেনিক এন্টারপ্রেনিউরশিপ মাইন্ড তার মধ্যে কাজ করে। এন্ড দিস থিওরি ইজ গিভেন বাই ফ্রাঙ্ক ইয়াং। এবং এটা কিন্তু দেখা যায় যে মারোয়ারিদের ক্ষেত্রে সত্য। যদি আমরা সর্বভারতের কনসেপ্ট, মারোয়ারি আমাদের দেশেও আছে, যারা অনেক আগে চলে আসছেন, তারা অলরেডি বাঙালি জনগোষ্ঠীর সাথে মিশে গেছেন, দে আর বেঙ্গালাইজড। বাট রিয়েল মারোয়ারিরা হচ্ছে ভারতের রাজস্থানের একটা জেলার নাম হচ্ছে মারোয়ার, সেখান থেকেই তাদেরকে মারোয়ারি বলা হয়। ইন্ডিয়ার রাজস্থান প্রদেশের একটা জেলার নামই হচ্ছে মারোয়ার। মারোয়ারিদেরকে ব্যাখ্যা করলে এন্টারপ্রেনিউরশিপের অনেক কিছু বোঝা যায়। আমরা একটু পরে আরেকটা থিওরি দেখবো যে এটা দিয়েও মারোয়ারিদেরকে ব্যাখ্যা করা যায়। তা আপাতত যদি ফ্রাঙ্ক ইয়াং এর থিওরিটা ধরি, ফ্রাঙ্ক ইয়াং এর থিওরিটা বলছে যে একটা গ্রুপ এফিলিয়েশনের কারণে সে যে গ্রুপের মধ্যে বিলং করে সেই গ্রুপ তাকে এন্টারপ্রেনিউর করে তোলে। হুম। এটা এথনিক গ্রুপ হতে পারে, এটা রিলিজিয়াস গ্রুপ হতে পারে, এটা অকুপেশনাল গ্রুপ হতে পারে, এটা পলিটিক্যাল গ্রুপ হতে পারে। হ্যাঁ, ফ্রাঙ্ক ইয়াং গ্রুপ বলতে অনেক বড় একটা ক্যাটাগরিকে মিন করেছেন, যারা এন্টারপ্রেনিউরাল ক্যারেক্টারিস্টিক্সটা এই ক্লাস্টারের মধ্যে সবার মধ্যেই দেখা যায়, এবং যে ব্যক্তি ওই গ্রুপে বিলং করেন সে ডেফিনেটলি এন্টারপ্রেনিউর হয়ে ওঠে। এবং বলা হচ্ছে এটা এথনিক গ্রুপ হতে পারে, এটা অকুপেশনাল গ্রুপ হতে পারে, এটা পলিটিক্যালি ওরিয়েন্টেড গ্রুপ হতে পারে। হুম। এবং একজন ব্যক্তি এন্টারপ্রেনিউরশিপ হওয়ার যে মেন্টাল প্রেশার থাকে, গ্রুপ বিলঙ্গিং এর কারণে তার প্রেশারটা কম থাকে, অন্যরা তাকে বুদ্ধি দেয়, সাপোর্ট দেয়। হ্যাঁ। এবং তাতে করে সে খুব ইজিলি এন্টারপ্রেনিউরশিপ হয়ে ওঠে গ্রুপ বিলঙ্গিং এর কারণে। সেই গ্রুপের মধ্যে আমরা আপাতত মারোয়ারিদের নাম উল্লেখ করলাম, তারা একটা এথনিক গ্রুপ। মারোয়ারির বাবার ছেলে মেয়ে মানেই হচ্ছে তারা ব্যবসায়ী করবে, আসলে বাবার ব্যবসা বাবাই দেখবে। একমাত্র ব্যতিক্রম দিল্লির চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল, যিনি আসলে মারোয়ারির ছেলে। খড়গপুর আইআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করে তিনি ইন্ডিয়ান ট্যাক্সেশন ডিপার্টমেন্টে চাকরি করতেন, ফার্স্ট ক্লাস ক্যাডার সার্ভিসে। দেন হি লেফট দ্য জব অ্যান্ড বিকেম এ পলিটিশিয়ান। হি ইজ অ্যান এক্সেপশনাল পার্সন অ্যামং দ্য মারোয়ারি ক্ল্যান, অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির চিফ মিনিস্টার। বাট আমরা নর্মালি জানি যে মারোয়ারিরা হচ্ছে ব্যবসায়ী। তাহলে আমরা জানলাম যে একটা গ্রুপের এন্টারপ্রেনিউরাল অ্যাটিটিউড থাকে, এবং একজন পার্সন সেই গ্রুপ বিলঙ্গিং এর কারণে, সেই গ্রুপ এথনিক, পলিটিক্যাল বা রিলিজিয়াস গ্রুপও হতে পারে বা অকুপেশনাল গ্রুপও হতে পারে, ওই গ্রুপের বিলঙ্গিং এর কারণে তার এন্টারপ্রেনিউরশিয়াল মাইন্ড গড়ে ওঠে এবং গ্রুপ তাকে সাইকোলজিক্যালি সাপোর্ট দেয়। তার মানে এটা একটা সাইকোজেনিক এন্টারপ্রেনিউরশিপ, আমি ওই গ্রুপে বিলং করি। যেমন চিটাঙ্গের লোকেরা ব্যবসাপাতি বেশি করে, চিটাঙ্গের একটা ছেলে চিন্তা করে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে আমার জন্য লস, এরকম অনেক ফ্যামিলি আছে। সে মহসিন কলেজ বা চিটাং কলেজ থেকে বিকম পাস করে তার বাবার ব্যবসায় বসে যাবে। হ্যাঁ, দে ডোন্ট কেয়ার। বুয়েট মেডিকেলে চান্স পেলে দে বদার্স। বাট চিটাং এ লট অফ স্টুডেন্টস, আমার জানা মতো, আমি সেখানে ছিলাম, আই ওয়াজ এ টিচার দেয়ার এট চিটাং ইউনিভার্সিটি। আমি জানি যে দে ডোন্ট বদার ইভেন টু গো টু চিটাং ইউনিভার্সিটি। তারা মনে করে ওই ডিগ্রি নিয়ে আমি কি করবো, আমি মহসিন কলেজ বা চিটাং কলেজ বা এমইএস কলেজ থেকে আমি বিকম বা বিএ করে আই উইল সিট ফর মাই ফাদার্স বিজনেস। And if I get chance in Buet Medical, that is different thing. তারা তখন অন্যভাবে চিন্তা করে। হ্যাঁ, there is another group. তো সো ইয়াংস, আমরা এখন যেটা পড়লাম ফ্রাঙ্ক ইয়াংস থিওরি, সেটা হচ্ছে এই যে গ্রুপ বিলঙ্গিং এর ব্যাপারটা। এটা গ্রুপ প্যাটার্নের কারণে তার এটা হয়। এটা এন্টারপ্রেনিউরশিপের আরেকটা থিওরি। এখন আমরা যাচ্ছি ইকোনমিক থিওরিতে। জিএফ পাপানেক এন্ড জে.আর. হ্যারিস, তারা বলেছেন যে এন্টারপ্রেনিউরশিপ ব্যাপারটা হচ্ছে যে সোসাইটিতে যদি রাষ্ট্রের দিক থেকে নীতি করে, তারা এটা ইকোনমিক থিওরি নাম দিচ্ছেন, ইকোনমিক থিওরি অফ এন্টারপ্রেনিউরশিপ। তারা বলেছেন রাষ্ট্রের দিক থেকে যদি ব্যবসা করার জন্য পরিস্থিতিকে সহজ করে দেওয়া হয়, হ্যাঁ, যেটা আমাদের দেশে খুব আলোচনা হয় যে এটা এখানে একটা বিজনেস প্রতিষ্ঠান স্থাপন করা কত ইজি অথবা কত কঠিন। যেমন ব্রিটেনে একটা বিজনেস প্রতিষ্ঠান, কেউ 10 পাউন্ড খরচ করলে সে একটা কোম্পানি খুলতে পারে ব্রিটেনে। বাংলাদেশে 10 লাখ টাকা দিয়ে একটা কোম্পানি অনেক সময় খোলা যায় না, বিভিন্ন রকম আমলাতান্ত্রিক জটিলতা থাকে। আমরা এন্টারপ্রেনিউরশিপ পড়ার সময় দেখেছি যে এন্টারপ্রেনিউরদের একটা বিরাট চ্যালেঞ্জ থাকে এই ব্যুরোক্রেটিক অবস্ট্যাকলকে অতিক্রম করা। কিন্তু ব্রিটেনে $10 খরচ করলে একটা কোম্পানি খোলা যায়। এটা খুব সহজ একটা কাজ। হ্যাঁ, যে কতটা ইজি। এবং বিদেশের ফরেন ইনভেস্টররা কিন্তু আমাদের দেশকে মূল্যায়ন করে এইসবের ভিত্তিতে, যে
কস্ট অফ ডুইং বিজনেস কত, এখানে ব্যবসা করতে গেলে কত বেশি খরচ পড়ে যায়, আর কত ইজিলি এখানে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা যায়। তো ইকোনমিক থিওরি অফ এন্টারপ্রেনিউরশিপ জিএফ পাপানেক এন্ড জে আর হ্যারিস বলছেন, তারা বলছেন যে সরকার যদি বিজনেস এস্টাবলিশমেন্টের জন্য পলিসিগুলি ইজি করে, সরকার যদি ট্যাক্স পলিসি ইজি করে, লোন পাওয়ার পলিসি যদি ইজি করে, এই সমস্ত ইকোনমিক ডিসিশনগুলো যদি ফরে থাকে, অটোমেটিক্যালি মানুষ ব্যবসা করতে চাইবে, যারা এখানে তো ইজিলি ব্যবসা করা যায়। লোকালরাও চিন্তা করবে যে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে আমি চিন্তা করি না কেন। একটা মানুষ এই জিনিসগুলি ফেভারেবল দেখলে একটা ইজি পার্সনই এন্টারপ্রেনিউর হয়ে উঠবে, যদি ইকোনমিক কন্ডিশনগুলি তার ফেভারে থাকে। সো দিস ইজ দ্য ইকোনমিক থিওরি অফ এন্টারপ্রেনিউরশিপ। ইকোনমিক থিওরি আরো অন্যভাবে আছে, কারণ ইকোনমিক্স তো একটা বড় ডিসিপ্লিন। এইটা হচ্ছে ইকোনমিক কন্ডিশনস বলতে পারি এই থিওরিটা। প্রোডাক্টের মতো সাপ্লাই মনে করা হে, এবং তাতে ইকোনমিতে তারা কন্ট্রিবিউট করে। এবং সেটার উদাহরণ হিসেবে আমরা মারোয়ারিদের কথা বলছিলাম, আমরা ইউরোপের জুদের কথা বলছিলাম, আমরা ইউকে বা ইউরোপ জুড়ে তামিল এবং কুর্দি ব্যবসায়ীদের কথা বলছিলাম। এরা প্রত্যেকে মার্জিনালাইজ গ্রুপ। জুরা মার্জিনালাইজ গ্রুপ, কুর্দিরা মার্জিনালাইজ গ্রুপ, তামিলরা মার্জিনালাইজ গ্রুপ, মারোয়ারিরাও মার্জিনালাইজ গ্রুপ ছিল এক সময়। এবং কারণ মারোয়ারিরা থাকতো রাজস্থানের মরুভূমিতে, সেখানে এমন কোনো ফসল হতো না, এরা তখন সারা ভারতে ছড়িয়ে পড়ে। মারোয়ারি ব্যবসায়ী নাই ভারতের এমন কোনো জায়গা পাওয়া যাবে না, ইনক্লুডিং বাংলাদেশ পর্যন্ত তারা আছেন, বহুদিন ধরে তারা আছেন। এবং এটা অনেক বছর আগে, প্রায় 300-400 বছর আগে, মোগল আমলে বা 500 বছর আগে তারা ছড়িয়ে পড়েছে। সেই মারোয়ার নামক জেলা থেকে তারা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, বিকজ দে আর মার্জিনালাইজ পিপল। তাদের মধ্যে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপ করেছে যে ব্যবসা করে বাঁচতে হবে। সেম টু দ্য জুজ ইন ইউরোপ, তারাও দীর্ঘ সময় ধরে তারা পারসিকিউশন, রিপ্রেশন, অনেক কিছু শিকার হয়েছে। হ্যাঁ, জুদেরকে ভালো চোখে দেখে না, ইতিহাসের এমন কোনো গুড টাইম পাওয়া যায় না যেখানে জুদেরকে পজিটিভ লুকে দেখেছে মেইন স্ট্রিম পিপল। দে আর অলওয়েজ মার্জিনালাইজ। সেই মার্জিনালাইজেশন থেকেই তারা আসলে এন্টারপ্রেনিউর হয়ে উঠেছে। এবং আধুনিক ব্যাংক আমরা জানি এটা জুদের আবিষ্কার আসলে, যেটা মডার্ন ব্যাংকিং আমরা যেটা চলি। সেম টু তামিল এবং কুর্দিরা, যারা নিজের দেশ থেকে পারসিকিউটেড। তামিলরা, কুর্দিদের তো নিজের ল্যান্ডই নাই, হ্যাঁ, তারা সারা জীবন ধরে ফাইট করছে একটা ল্যান্ড পাওয়ার জন্য, কুর্দিস্তান করার জন্য। তো এই মার্জিনালাইজেশন থেকে যেটা হয়, মানুষের মধ্যে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপ করে। এবং হোসেলিস সেটাই বলছেন, আমরা গ্লোবালিও সেটার প্রমাণ পাচ্ছি, যে সমস্ত কমিউনিটির কথা আমরা বললাম। তারপরে যেটা আসে, এই থিওরিটা খুবই চমৎকার একটা থিওরি, যেটা তুমি বাংলাদেশের অনেককেই এটা দিয়ে ব্যাখ্যা করা যাবে। অনেকগুলি কমিউনিটি বাংলাদেশের মধ্যে, ইনক্লুডিং টিচার্স কমিউনিটি, তাদের মধ্যে এন্টারপ্রেনিউরাল অ্যাক্টিভিটি কাজ করে। আমরা দেখিয়েছি গত ক্লাসে, আমরা বলেছি যে এন্টারপ্রেনিউরশিপ বলতে শুধু বিজনেসকেই মিন করে না, অনেক রকম অ্যাক্টিভিটিকে এন্টারপ্রেনিউরশিপ ক্লাসে ফেলা যায়। ইভেন একটা রাষ্ট্র প্রতিষ্ঠাও পলিটিক্যাল এন্টারপ্রেনিউরশিপ, হ্যাঁ, সেটা আমরা বলেছি। এখন যে থিওরিটা আলোচনা করছি, সেই থিওরিটা হচ্ছেন ই হাগেন। উনি প্রিন্সটন ইউনিভার্সিটির একজন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর। ওনার থিওরিটা হচ্ছে
উইথড্রয়াল অফ স্ট্যাটাস রেসপেক্ট, উইথড্রয়াল অফ স্ট্যাটাস রেসপেক্ট। এটা দিয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ছোটখাটো যে রাজারা ছিলেন তার মধ্যে আমরা যদি ইয়াকে ফেলি, সাইফ আলী খানের মতো লক্ষ্য ফেলি, যে পতৌদি পরিবারের ছেলে, হ্যাঁ, তাদের যে ডেভেলপমেন্ট, এখনকার যে ইকোনমিক অবস্থা, কিংবা আমরা যদি বাংলাদেশ আর্মিকে অ্যানালাইসিস করতে চাই, আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বুঝতে চাই, এই থিওরি দিয়ে চমৎকার ভাবে বোঝা যায়। হাগেন্স থিওরি হচ্ছে উইথড্রয়াল অফ স্ট্যাটাস থিওরি। হ্যাঁ, সেখানে কি বলছে যে সোসাইটি, এক সোসাইটিতে একটা গ্রুপ, একটা বিশেষ গ্রুপ, তার আগে যে স্ট্যাটাস থাকে সেই স্ট্যাটাসের জায়গায় যে রিকগনিশন আগে ছিল, কোনো কারণে যদি সেই রিকগনিশনের জায়গায় কোনো ঘাটতি তৈরি হয়, তাহলে সেই গ্রুপগুলি এন্টারপ্রেনিউরাল অ্যাক্টিভিটিতে নেমে পড়ে। কি কি কারণে তার রিকগনিশনের ঘাটতি হয়? হ্যাঁ, একটা হচ্ছে তার আগে যে স্ট্যাটাস ছিল, ট্রেডিশনাল এলিট ছিল সে, তার প্রায়র যে স্ট্যাটাস ছিল সেখান থেকে সে ডিসলজ হয়ে গেছে, যে কোনো কারণে সে ডিসলজ হয়ে গেছে, এটা হলো প্রথম কারণ। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে সে তার হয়তো তার স্ট্যাটাসের একটা সিম্বল আছে, একটা ভ্যালুড সিম্বল আছে, সেটা আর অন্য গ্রুপ সেটাকে সেভাবে আর ভ্যালু করছে না। ডিফেমেশন অফ ভ্যালুড সিম্বলস থ্রু সাম চেঞ্জ। হ্যাঁ, তারপরে হচ্ছে যে স্ট্যাটাস নিয়ে একজনের আনপ্রেডিক্টেবিলিটি যদি তৈরি হয়, আনপ্রেডিক্টেবিলিটি যদি তৈরি হয় স্ট্যাটাস নিয়ে। 4 নাম্বার হচ্ছে তারা নতুন কোন সমাজ যদি তৈরি হয় সেখানে যদি তারা আগের মতো করে স্ট্যাটাস এনজয় করতে না পারে। তার মানে অনেকগুলি কারণ আমরা বললাম, সেটা হচ্ছে যে অনেকগুলি কারণ। এক নম্বরে বললাম যে কোনো কারণে যদি তার ট্রেডিশনাল যে, মানে সামারি করলে এটাই দাঁড়ায় যে আগে সে সমাজে অনেক বেশি স্বীকৃতি পেত, সম্মান পেত, হ্যাঁ, সে নিজেকে সুপিরিয়র গ্রুপ মনে করতো, এগুলি থেকে কোনো কারণে যদি হেরফের হয়, হ্যাঁ, দ্যাট মিনস উইথড্রয়াল অফ স্ট্যাটাস যদি হয়, পলিটিক্যাল ডিসিশনের কারণে হতে পারে, বড় ধরনের সোশ্যাল ট্রান্সফরমেশনের কারণে হতে পারে, অন্য একটা গ্রুপ তার থেকে উপরে উঠে গিয়ে তাকে হেয় প্রতিপন্ন করতে পারে, এরকম যে কোনো কারণে যদি উইথড্রয়াল অফ স্ট্যাটাস হয়, তাহলে সে কিন্তু এন্টারপ্রেনিউর হয় অ্যাকর্ডিং টু হাগেন্স। কেন? কারণ সোসাইটিতে অনেকগুলো লেয়ার থাকে, এটাকে বলে সোশ্যাল স্ট্রেটিফিকেশন, তোমরা সোশিওলজি পড়লে জানবা, সামাজিক স্তর বিন্যাস। সোশ্যাল স্ট্রেটিফিকেশনে যে লেয়ার গুলি থাকে, সবাই আপওয়ার্ড মোবিলিটি চায়, সবাই উপরের দিকে উঠতে চায়। হ্যাঁ, এবং সোশ্যাল স্ট্রেটিফিকেশন ইকোনমিক ক্লাস ভিত্তিক হইতে পারে, পলিটিক্যাল এলিট ক্লাস ভিত্তিক হতে পারে, প্রফেশনাল ক্লাস ভিত্তিক হইতে পারে, বহু কারণে সোশ্যালিটিতে স্ট্রাটা তৈরি হয়, লেয়ার তৈরি হয়। এই লেয়ারের মধ্যে সবাই উপরের দিকে যেতে চায়, আপওয়ার্ড মোবিলিটি চায়। কেউ যদি ডাউনওয়ার্ড মোবিলিটির দিকে যাত্রা শুরু করে, যে আমি আমার আগের স্ট্যাটাসে নাই, তখনই সে এন্টারপ্রেনিউরাল অ্যাক্টিভিটি শো করে তার আগের স্ট্যাটাসে ফিরে আসতে চাইবে, অথবা উপরের স্ট্যাটাসে ফিরে আসতে চাইবে। তো এই থিওরিটার উদাহরণ হিসেবে যদি আমরা বলি, যেমন আমরা যদি বলি ভারতের সে আঞ্চলিক রাজাদের কথা, যাদেরকে প্রিন্সলি স্টেটের রাজা বলা হয়, যেমন কুচবিহারের রাজারা ছিলেন, আমরা জানি কুচবিহারের একটা রাজ পরিবার ছিল। হ্যাঁ, যেমন আমরা জীবিতদের মধ্যে আমরা সাইফ আলী খানদের কথা বলতে পারি, হ্যাঁ, যে তারা পতৌদিন নবাব তারা। হ্যাঁ, তারপরে আমরা যদি আমির খানের স্ত্রী কিরণ রাওয়ের কথা বলি, কিরণ রাওরাও কিন্তু রাজ পরিবারের মেয়ে, তাদের সে রাজত্ব এখন আর নাই। হ্যাঁ, এখন যদি সাইফ আলী খান, কিরণ রাও, তাদের কথা বলি, তারা যখন দেখেছেন যে আজকে রিপাবলিক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছে, এখন রাজাকে আর এখানে কেউ গুনবে না, তারা কিন্তু ফিল্মে নেমে পড়েছেন। সাইফ আলী খানের ফিল্ম করা কিন্তু একটা এন্টারপ্রেনিউরশিপ, যে আমি আমার সেই রাজত্বের খাজনা দিয়ে এখন আর চলতে পারবো না, আমার সেই সোশ্যাল স্ট্যাটাস আর এই ক্যাপিটালিস্ট ইন্ডিয়াতে রক্ষা হবে না, আমার পিতৃপুরুষ পেরেছেন। সুতরাং সাইফ আলী অভিনয় করে তিনি অর্থ রোজগার করছেন। সুতরাং তার যে একটা সুলভ এন্টারপ্রেনিউরশিপ, ওই যে উইথড্রয়াল অফ স্ট্যাটাস, যে আমি কতদিন নবাব, সাইফ আলী এখনো নবাব, কিন্তু সাইফ আলীর ওই 40 গ্রামের খাজনা এখনো সে পায়, কিন্তু এই টাকা দিয়ে তো তার বোম্বে শহরে তার স্ট্যাটাস রক্ষা হবে না, এবং তাকে আগের মতো কেউ রাজা মনেও করে না। আমরা ইতিহাস পড়ে জানি যে সাইফ আলী রাজা, কিন্তু তাকে আসলে পিপল রাজা হিসেবে কিছু মনেও করে না। সুতরাং তার একটা উইথড্রয়াল অফ স্ট্যাটাস রয়েছে। এরকম ভারতে প্রচুর আঞ্চলিক রাজ্য ছিল, অন্তত 500টা আঞ্চলিক রাজ্য ছিল যারা ইন্ডিয়ান রিপাবলিকের মধ্যে মার্জ হয়ে গেছেন। তাদেরকে মানুষ চিনে, যারা খোঁজ খবর রাখে তারা চিনে যে এই হচ্ছে অমুক রাজ পরিবারের ছেলে। হ্যাঁ, যেমন সিন্ধিয়ারা রাজা ছিলেন, মাধবরাও সিন্ধিয়া নামে একজন পলিটিশিয়ান ছিলেন কংগ্রেসের। সিন্ধিয়া একটা গোয়ালিয়রের রাজ পরিবার তারা। হ্যাঁ, কিন্তু আসলে এখন সিন্ধিয়া ফ্যামিলি, তাদেরকে তো রাজা হিসেবে ওইভাবে কেউ গোনে না, তাদের সেই প্যালেস এখনো রয়ে গেছে। আর রাজত্ব থেকে যে খাজনা তারা এখনো কিছু কিছু পায়, আধুনিক রাষ্ট্র হওয়ার পরেও সেই খাজনা দিয়ে কখনো তাদের জীবনের স্ট্যাটাস রক্ষা হবে না। সো দে হ্যাভ বিকাম এন্টারপ্রেনিউর। হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা এন্টারপ্রেনিউর, এই যে স্ট্যাটাস যে উইথড্রয়াল হয়ে গেল সেখান থেকে তারা করলো। এর বাইরে যদি আমরা এই এরকম প্রফেশনাল ক্লাস যদি আমরা দেখি, যেমন আমরা যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথাই বলি, আমরা জানি যে 60-এর দশকে বা 50-এর দশকে শিক্ষকদের যে সামাজিক মূল্য ছিল,
বেতনের ফলে যে ক্রয় ক্ষমতা ছিল সেটা এখন নেই, বরঞ্চ সরকারি চাকরিতে সেনাবাহিনীতে তাদের যে বেনিফিট, তাদের যে রিকগনিশন, সেটা কখনোই শিক্ষকতায় নেই। সুতরাং তারা এক ধরনের উইথড্রল অফ স্ট্যাটাস সিনড্রোমে তারা আক্রান্ত হয়েই তা সে যেটা করে যে আমার অবস্থান তো নিচে নেমে গেছে। হ্যাঁ, আগে সচিব আমাকে যে পাত্তা দিত বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারারকে, এখন তো একজন উপসচিবও একজন তার সমান পদমর্যাদার একজন সহকারী অধ্যাপক বা সহযোগী অধ্যাপক ওই ধরনের মূল্য দেয় না। সুতরাং এইটা তারা গ্রুপ হিসেবে তারা ফিল করে, এটা ইন্ডিভিজুয়ালের ফিলিং না। দেন দে হ্যাভ বিকাম এন্টারপ্রেনিউর। হোয়াট দে ডু এজ এন এন্টারপ্রেনিউর, তারা অর্থ রোজগার করার জন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়ে পড়ায়, কারণ সে জানে গভর্নমেন্ট থেকে যথেষ্ট বেশি স্যালারি দেবে না বা গাড়ি টাড়িও দেবে না, ওগুলো নিজেকে ম্যানেজ করতে হবে। তারপরে এদের মধ্যে কেউ কেউ আছে পারিবারিক বিজনেস আছে, সেটাকে আরো এক্সপান্ডেড ওয়েতে সময় দেয় পারিবারিক ব্যবসার পিছনে। আমি এরকম শিক্ষকের কথাও জানি যে নিজে থেকে ব্যবসা শুরু করেছেন, পারিবারিক ব্যবসা ছিল না। সো ইট ইজ এন এন্টারপ্রেনিউরশিপ। তারপরে অনেকে আছেন মিডিয়াতে গিয়ে উপস্থাপনা করে, প্রোগ্রাম করে, এটাও কিন্তু তার একটা রিকগনিশন সিক করা, এটাও কিন্তু তার লেভেলকে সে উপরে তুলতে চায়, সে যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের নিচে নেমে গেছে। তার মানে উইথড্রল অফ স্ট্যাটাস, যে আগে 50 বা 60-এর দশকে আমাকে শিক্ষক হিসেবে যে ভ্যালু ব্যুরোক্রেসি দিত, আর্মি দিত, বিগার সোসাইটি দিত, সেখান থেকে যেহেতু আমার স্ট্যাটাস উইথড্রল হয়ে গেছে, আমি যে নিচে পড়ে গেছি আমি ফিল করছি, আমি সেখান থেকে রিকভার করার জন্য সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের মধ্যে আমি আপওয়ার্ড মোবিলিটি তৈরি করার জন্য আমি এন্টারপ্রেনিউরাল অ্যাক্টিভিটিতে আমরা গিয়েছি। সেম তুমি যদি দেখো আর্মির কথা, আর্মির মধ্যেও আর্মির লোকদেরকে আগে ডিউ টু দেয়ার ড্রেস এন্ড ডিউ টু দেয়ার অ্যাটিটিউড মানুষ যে লেভেলে দেখতো, এখন আর্মি সম্পর্কে সমাজে আসলে ওই রিভিয়ারেন্সটা আসলে আগের মতো আর নাই। না থাকার কারণে যেটা করেছে, অনেকে মেজর হওয়ার পরে চাকরি ছেড়ে দেয়, যে দীর্ঘদিন চাকরি করে লাভ নেই। যদি আমি জেনারেল হতে পারি সেটা ভিন্ন কথা, ইফ আই বিকাম এ জিওসি, ইফ আই বিকাম কমান্ডেন্ট অফ স্টাফ কলেজ অর কমান্ডেন্ট অফ বিএমএ, সেটা একটা রিকগনিশন, ঠিক আছে, বড় প্রতিষ্ঠানে আমি ছিলাম। বাট জেনারেলি আমি একটা কমান্ড পজিশনে থাকবো, মানুষ আমাকে মনেও রাখবে না, ইট ইজ অ্যাজ গুড এজ এনি জব। হ্যাঁ, সো দেখা যায় যে সে আগে থেকে চাকরি ছেড়ে দেয়, তার আগে সেটা এমবিএ করে নেয়। এবং আর্মি দেখো অনেক প্রতিষ্ঠান স্থাপন করেছে যেখানে টেকনিক্যাল ডিগ্রি নেওয়া যায়। হ্যাঁ, ওরা ইউনিভার্সিটি অফ প্রফেশনালস করেছে, এই কারণে করেছে সে জানে যে অনেক লোক দীর্ঘ সময় আর্মিতে সার্ভ করবে না। হ্যাঁ, তারপরে তারা এমআইএসটি করেছে, তারা বাংলাদেশের আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি করেছে, সেগুলিতে এমবিএ ডিগ্রি দেওয়া হয়, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয়। সুতরাং অনেকে ওইখান থেকে একটা ডিগ্রি করার পর মেজর বা লেফটেন্যান্ট কর্নেল হওয়ার পরে চাকরি ছেড়ে দিয়ে সে তখন ব্যবসা বাণিজ্য অন্য প্রতিষ্ঠানে চাকরি এটা করে। এটা কিন্তু এটা এন্টারপ্রেনিউরাল অ্যাক্টিভিটি। হোয়াই? বিকজ উইথড্রল অফ স্ট্যাটাস সিনড্রোম, যে আগে আর্মির লোককে মানুষ যে ভ্যালু করতো, এখন সোসাইটির যে কোনো কারণে সেই ভ্যালুটা দিচ্ছে না। সো নিজেকে সে চিন্তা করছে যে আমি আর্মিতে থেকে আসলে আমার স্ট্যাটাসটা দীর্ঘদিন থাকলে এটা নিচের দিকে চলে যেতে পারে, সমাজের কাছে আমার রিকগনিশনটা ওই লেভেলে আসবে না, যদি আনলেস আমি আর্মি লিডারশিপ পজিশনে অনেক উপরে যাই। হ্যাঁ, তো তখন সে এমবিএ করে বাইরে এসে অন্য প্রতিষ্ঠানে চাকরি করে, তখন সে এয়ারফোর্স থেকে রিজাইন করে প্রাইভেট এয়ারলাইন্স এর পাইলট হয়। হ্যাঁ, এগুলি হচ্ছে। তো এই হাগেন্সের থিওরি দিয়ে যেমন ভারতের আঞ্চলিক রাজা সাইফ আলী খানের মতো লোককে ব্যাখ্যা করা যাবে, কিংবা আমির খানের স্ত্রী কিরণ রাওকে ব্যাখ্যা করা যাবে যে কেন কিরণ রাও ফিল্ম প্রডিউসার, সে রাজ পরিবারের মেয়ে। এটার কারণ একটাই, যে কিরণ রাও জানে যে আমি রাজার মেয়ে, এটা এখন কেউ চিনবে না, আর ওই রাজত্বের টাকা দিয়েও আমার চলবে না। সিমিলারলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টিভিটি, কনসালটেন্সি বা মিডিয়াতে গিয়ে উপস্থাপনা করা, বা বাংলাদেশ সেনাবাহিনীর লোকদের এমবিএ ডিগ্রি নিয়ে মেজরশিপ থেকে চাকরি ছেড়ে দেওয়া, দিস এভরিথিং কুড বি এক্সপ্লেইনড। এগুলি সবই এন্টারপ্রেনিউরাল অ্যাক্টিভিটি, কিন্তু এটা হাগেনের থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় যে কোনো না কোনো কারণে তারা উইথড্রয়াল অফ স্ট্যাটাস রেসপেক্টে তারা আক্রান্ত। এই কমিউনিটিগুলি, টিচাররা একভাবে ডিসিশন নেয় যে সে কোন এন্টারপ্রেনিউরশিপ গুলো নেবে, আর্মির লোকজন একভাবে নেয়, সাইফ আলী খানের মতো নবাব আরেকভাবে নেয়। হ্যাঁ, সো ওইভাবে তারা নিচ্ছে। সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিওরি, হাগেন স্ট্যাটাস উইথড্রয়াল থিওরি। এবং তাতে করে যে সাইকোলজিক্যাল রিয়াকশন হয় এই কমিউনিটিগুলির মধ্যে, তাদের মধ্যে বেশ 4টা ক্যাটাগরি উনি করেছেন। একটা হচ্ছে রিট্রিয়েটিস্ট, যারা রিট্রিট করে। হ্যাঁ, তো যারা চলে যায় তারা আসলে এই রিট্রিয়েটিস্ট হয়, যারা এন্টারপ্রেনিউর হয় তারা আসলে রিট্রিয়েটিস্টই হয়। হ্যাঁ, তো যাই হোক, এটা ডিটেলে আমি যাচ্ছি না, আমি ক্যাটাগরি শুধু শুধু বলি। রিট্রিয়েটিস্ট, রিচুয়ালিস্ট, রিফর্মিস্ট, ইনোভেটর, 4টা ক্যাটাগরিতে মানুষ বিহেভ করে যখন স্ট্যাটাস উইথড্র হয়ে যায়। কেউ রিট্রিট করে, কেউ রিচুয়ালিস্টিক হয়ে যায়, চাকরি করছি করো, হি ইজ ভেরি রিচুয়ালিস্টিক। হ্যাঁ, তারপরে কিছু আছে রিফর্মিস্ট, এদের মধ্যে কেউ কেউ একটু একটু কথাবার্তা বলে পরিস্থিতির উন্নতি করার চেষ্টা করে, আর কেউ কেউ আছে ইনোভেটর, তারা চেঞ্জ করার চেষ্টা করে। তো এই হচ্ছে হাগেন্স উইথড্রল অফ স্ট্যাটাস থিওরি। তো মোটামুটি এই থিওরিগুলি দিয়ে মানুষের এন্টারপ্রেনিউরাল মাইন্ডকে অ্যানালাইসিস করা যায় যে মানুষ আসলে কেন এন্টারপ্রেনিউর হয়ে ওঠে। তবে এখানে গুরু জোসেফ শুম্পিটারকেই মানতে হবে। শুম্পিটার যেটা বলেছেন যে এন্টারপ্রেনিউররা যদি ইকোনমিক সিনে না আসে অ্যাজ এ অ্যাক্টর,
তাহলে কিন্তু একটা দেশের ইকোনমি থ্রাইভ করবে না। এখানে অন্য থিওরিগুলি শুধু বলছে যে তারা কেন এন্টারপ্রেনিউর হয়ে উঠবে, বাট শুম্পিটার সেজ দ্য ফান্ডামেন্টাল থিং যে এন্টারপ্রেনিউররা যদি মার্কেটে এসে মার্কেটকে ডিসরাপ্ট না করে, মার্কেটকে ডিস্টার্ব করবে প্রথমে, যে বাই হিজ প্রোডাক্ট, বাই হিজ প্রোডাকশন আইডিয়া, বাই হিজ মার্কেটিং আইডিয়া, বাই হিজ সার্চিং ফর নিউ মার্কেট, বাই হিজ সার্চিং ফর নিউ র ম্যাটেরিয়ালস এন্ড মেনি মোর থিংস। তার এন্টারপ্রেনিউর মানে হচ্ছে ইনোভেটর, তার মানে বিগ থিং। তার মানে শুম্পিটারের ইনোভেটর কিন্তু খুব বড় ধরনের লোকজন, এই ছোটখাটো দোকান করার লোকজন। তার মানে আমাদের এই দেশে কিন্তু শুম্পিটারিয়ান থিওরি কার্যকর, ঠিক আছে, কিন্তু অত বড় ইনোভেটর কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না। মানুষ অনেক ছোটখাটো জিনিস করেও নিজেকে সার্ভাইভ করায়। হ্যাঁ, হ্যাঁ, সুতরাং শুম্পিটার ডেফিনেটলি বড় এন্টারপ্রেনিউরদের কথাই মিন করেছেন। হাউএভার হি ইজ দ্য বস, তাকে মানতে হবে, বিকজ হি ইন্ট্রোডিউস দ্য আইডিয়া দ্যাট এরা যদি ইকোনমিতে রোল প্লে না করে তাহলে আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট আসলে এজ ইট ইজ ফ্রিলি ইকোনমি ছেড়ে দিলাম, ফ্রি রানিং, রাষ্ট্র কোনো ইন্টারভেন করলো না, ইকোনমি শুধু ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের ভিত্তিতে ইকোনমি থ্রাইভ করবে, এটা ভাবার কোনো কারণ নাই। শুম্পিটার এন্টারপ্রেনিউরশিপ শক অথবা এন্টারপ্রেনিউরাল ডিসরাপশন আশা করেন মার্কেটে, যে এন্টারপ্রেনিউররা হাজির হবে, মার্কেটকে শক দিয়ে দেবে এবং তাতে করে সে আবার একটা নতুন ইকুইলিব্রিয়ামে গিয়ে দাঁড়াবে। তো এর বাইরে আমরা আরো দুটো থিওরি আলোচনা করি, একটা সোশিওলজিক্যাল থিওরি, একটা সাইকোলজিক্যাল থিওরি। সোশিওলজিক্যাল থিওরিটা বলছে, আমি এটার বিশেষ কোনো প্রবক্তার কথা বলছি না, আই জাস্ট ডিসকাস ইট। সোশিওলজিস্টরা বলছে যে অনেকটা ওই যে গ্রুপ ওরিয়েন্টেশনের যে থিওরিটা অনেকটা সেটার মতোই। তো সেটা ওরা বলছে যে মানুষ যে এন্টারপ্রেনিউর হিসেবে বিহেভ করবে, মানুষ তো একটা সমাজে বড় হয়, তার আপব্রিঙ্গিংটা হয়, তো সেখানে সোসাইটির ভ্যালুস থাকে, রিলিজিয়াস বিলিফ থাকে, কাস্টমস থাকে, টেবু থাকে, এগুলির ভিত্তিতে একটা মানুষের বিহেভিয়ারটা শেপ হয় by the social values, by the religious beliefs, by the customs, by the taboos, এগুলিতে একটা মানুষের বিহেভিয়ারটা শেপ আপ হয় যখন সে আপব্রিঙ্গিং হইতে থাকে তার। এবং এন্টারপ্রেনিউর হিসেবে সে যে রোলটা প্লে করে, এটা আসলে একটা পারফরমেন্স। কি ধরনের পারফরমেন্স? এটা একটা এক্সপেক্টেড পারফরমেন্স। সোসাইটি তার কাছে যে ধরনের এক্সপেকটেশন শো করে সেই হিসাবেই সে তার পারফরমেন্সটা শো করে। সো বিকামিং এ এন্টারপ্রেনিউর ইজ অ্যাকচুয়ালি এ পারফর্মিং এ রোল, দ্যাট মিনস অ্যান এক্সপেক্টেড রোল হুইচ ইজ এক্সপেক্টেড বাই দ্য সোসাইটি। এখন ওইটাকে, এই সোশিওলজিক্যাল থিওরিটাকে আমরা চাইলে অন্য আরো যে থিওরিগুলো ইতিমধ্যে বললাম এর অনেকগুলি থিওরিকে সোশিওলজিক্যাল থিওরির মধ্যে ফেলা যায়। যেমন যে গ্রুপ এফিলিয়েশন যে থিওরিটা, এটা সোশিওলজিক্যাল থিওরিতে ফেলা যায়, এটা আবার কিছুটা সাইকোলজিক্যাল থিওরিতে ফেলা যায়। সে গ্রুপে বিলং করে বলে, গ্রুপের এন্টারপ্রেনিউরশিপ অ্যাটিটিউড আছে বলেই গ্রুপ তার বিহেভিয়ারকে কন্ট্রোল করে এবং সে এন্টারপ্রেনিউর হয়ে ওঠে, এটা কিন্তু সোশিওলজিক্যাল থিওরির মধ্যে ফেলে দেওয়া যায়। তার মানে অ্যাকর্ডিং টু, তার মানে এন্টারপ্রেনিউরশিপ থিওরিগুলিকে আমরা তিনটা ক্লাসে ফেলতে পারি। কিছু হচ্ছে ইকোনমিক থিওরি, কিছু হচ্ছে সোশিওলজিক্যাল থিওরি, কিছু হচ্ছে সাইকোলজিক্যাল থিওরি। আমরা সাইকোলজিক্যাল থিওরিতে এখনো যাইনি, আমরা সোশিওলজিক্যাল এবং ইকোনমিক থিওরি কিছু কিছু অলরেডি বলে ফেলেছি। তার অ্যাকর্ডিং টু সোশিওলজিক্যাল থিওরি, এন্টারপ্রেনিউরশিপ ইজ অ্যান এক্সপেক্টেড বিহেভিয়ার বাই দ্য সোসাইটি। যেই সোসাইটি আমাকে তার মূল্যবোধ, তার ভ্যালুজ, তার রিলিজিয়াস বিলিফ, তার টেবু মানে নিষেধাজ্ঞা, তার কাস্টমস মানে তার রীতি, এগুলির ভিত্তিতে একটা সোসাইটি আমাকে মানুষ করেছে, এরপর সোসাইটি আমার কাছে একটা এক্সপেক্টেড বিহেভিয়ার চায়। তার মধ্যে এন্টারপ্রেনিউরাল বিহেভিয়ারও একটা এক্সপেক্টেড বিহেভিয়ার। সো এন্টারপ্রেনিউরাল বিহেভিয়ার ইজ অ্যাকচুয়ালি অ্যান এক্সপেক্টেড বিহেভিয়ার বাই দ্য সোসাইটি। সো দিস ইজ কল্ড সোশিওলজিক্যাল থিওরি। এখন সেটা গ্রুপে বিলঙ্গিং এর কারণে হতে পারে, সেটা আমি মার্জিনালাইজ গ্রুপে পড়ি বলে সেটা হইতে পারে, ওই থিওরিগুলো সোশিওলজিক্যাল থিওরি। সেটা আমার স্ট্যাটাস উইথড্রয়ালের কারণে হইতে পারে। হ্যাঁ, তো স্ট্যাটাস উইথড্রয়াল থিওরি, মার্জিনালাইজেশন থিওরি, এগুলো সবই ওই সোশিওলজিক্যাল থিওরির মধ্যে আসলে পড়ে। অথবা গ্রুপ বিলঙ্গিং যে থিওরির কথা আমরা বলি, এগুলো সবই সোশিওলজিক্যাল থিওরি। আমরা এখন সাইকোলজিক্যাল থিওরিতে চলে যাই। এই থিওরিটা খুব ইন্টারেস্টিং, সাইকোলজিক্যাল থিওরি, যেটা অন্য থিওরি থেকে একেবারে ব্যতিক্রম মনে হবে। তো সাইকোলজিক্যাল থিওরিটা কি বলছে, যে সাইকোলজিক্যাল থিওরি যার প্রবক্তা হচ্ছেন ম্যাককিলান্ড। ম্যাককিলান্ড নাম শুনে যে মনে হয় যেন আইরিশ নাম। ম্যাককিলান্ড, এগুলি আইরিশ নাম সাধারণত। সো হি ইজ ডেফিনেটলি আইরিশ, নাম শুনলে সেটাই মনে হচ্ছে। সো এটা তোমরা শিখবা আস্তে আস্তে। আমি জানি যে তোমরা যখন নাম শুনবে তখন তোমরা বুঝতে পারবে যে এই লোকটার পসিবলি বাড়ি কোথায়। এটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ইউরোপে অনেক নাম থেকে এটা বোঝা যায়, নাম এবং পদবি থেকে, যে এই লোকের বাড়ি পসিবলি কোন এলাকায়। হ্যাঁ, আমাদের দেশেও বোঝা যায়। যেমন হাওলাদার হলে ধরে নিতে হবে যে তার বাড়ি বরিশাল, মাতুব্বর হলে ধরে নিতে হবে তার বাড়ি ফরিদপুর, স্বাভাবিকভাবে। এগুলি আছে পৃথিবীর অনেক দেশে, ভারতেও আছে। মাতন্ডকর, টেন্ডুলকর বাড়ি হলে বুঝতে হবে যে এরা হচ্ছে মারাঠি, এরা বোম্বের দিকের লোক। হ্যাঁ, তো এরকম পদবি থেকে বোঝা যায়। তো আমি এখানে ম্যাককিলান্ড থেকে আমি ধারণা করলাম যে উনি আইরিশ লোক। সো এটা বড় বিষয় না। হ্যাঁ,
মানুষকে বুঝতে গেলে তার নাম দিয়েও অনেক সময় বুঝে ফেলা যায় তার এথনিক অরিজিন কি বা কোন এলাকার। সো ম্যাককিলান্ড যেটা বলেছেন যে মানুষ কেন এন্টারপ্রেনিউর হয়, উনি সাইকোলজিক্যাল থিওরি দিয়েছেন। উনি বলেছেন যে ম্যাককিলান্ডের মতে মানুষের 3 ধরনের মনস্তাত্ত্বিক নিড আছে, সাইকোলজিক্যাল নিড। একটা হচ্ছে নিডস ফর অ্যাচিভমেন্ট, নিডস ফর পাওয়ার অ্যান্ড নিডস ফর অ্যাফিলিয়েশন। হ্যাঁ, এগুলি কিছু কিছু আমরা আবার মাসলোর নিডস হায়ারার্কি তো আমরা পড়েছি। মাসলো আরেকভাবে নিডসকে ডিফাইন করেছেন। আমরা এখন ম্যাককিলান্ড যে নিডসকে ডিফাইন করেছেন, ম্যাককিলান্ড বলছেন এ পারসন হ্যাজ 3 টাইপস অফ নিডস এট এ গিভেন টাইম। সেটা হচ্ছে নিডস ফর অ্যাচিভমেন্ট, তার মানে অ্যাচিভমেন্ট মানে সাকসেস, নিজে যে এফোর্ট দিবে সেইটার সাকসেস, এফোর্ট না দিয়ে কিন্তু সাকসেস না, এফোর্টলেস কোনো সাকসেস হয় না। কোনো অলস লোক বলতে পারে না যে আই এম সাকসেসফুল, তার বাবার যত টাকাই থাকুক। সো এফোর্ট এন্ড সাকসেস কামস টুগেদার। সো নিডস ফর অ্যাচিভমেন্ট, নিডস ফর পাওয়ার, পাওয়ার মানে অন্যকে ডমিনেট করা, পাওয়ার মানে অন্যের বাধার মুখেও নিজের কাজটা, নিজের এজেন্ডাকে বাস্তবায়ন করা, সেটাকেই বলবো আমরা পাওয়ার। নিড ফর অ্যাফিলিয়েশন, অ্যাফিলিয়েশন মানে হচ্ছে সেটা ফ্রেন্ডলি রিলেশন বা অন্যরা তাকে স্বীকৃতি দিক, এগুলি সে চায়। তার মানে নিড ফর অ্যাচিভমেন্ট, নিড ফর পাওয়ার আর নিড ফর অ্যাফিলিয়েশন, এই 3 ধরনের নিড মানুষের আছে বলে ম্যাককিলান্ড মনে করছেন। এর মধ্যে ম্যাককিলান্ড বলছেন যে এই যে নিডস ফর অ্যাচিভমেন্ট যেটা, নিড ফর অ্যাচিভমেন্ট যেটা, এই অ্যাচিভমেন্টটা মানুষকে অনেক বেশি ড্রাইভ করে। নিড ফর অ্যাচিভমেন্ট, যে সে একটা কিছু করতে চায়, একটা এফোর্ট দিয়ে সে একটা কিছু করতে চায়। এই নিড ফর অ্যাচিভমেন্টটা মানুষকে যখন ড্রাইভ করে তখনই সে এন্টারপ্রেনিউর হয়ে ওঠে। বাকি দুইটা নিডের থেকে এই দুটা নিড অনেক বেশি মানুষকে ড্রাইভ করে এবং সে একটা কিছু করতে চায়। এবং এটার একটা ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে আগের থিওরিগুলিতে যেমন কোনো না কোনো ভাবে তার অবস্থার এলিভেশন, যেমন আমরা মার্জিনাল পিপলের ক্ষেত্রে বলেছি সে তার অবস্থার এলিভেশন চায় বিকজ সে মার্জিনালাইজড। যাদের স্ট্যাটাস উইথড্রল হয়েছে তারা স্ট্যাটাস উপরের দিকে নিতে চায় বিকজ তারা স্ট্যাটাস উইথড্র হয়ে গেছে। আবার একটা থিওরি বলেছে যে এন্টারপ্রেনিউরশিপ মানেই তো সে রিস্ক নিচ্ছে, কারণ সে রিস্কের এগেনস্টে সে রিওয়ার্ড পাবে। আমরা যদি নিড ফর অ্যাচিভমেন্ট এটাকে যদি ম্যাককিলান্ডের থিওরির 3টা নিডের প্রথম নিডটাকে যদি আমরা গুরুত্ব দেই, যেটা মানুষের মধ্যে এইটা বেশি কাজ করে, তখন দেখা যায় এখানে তার আসলে তার প্রফিট মোটিভ থাকে না। নতুন কিছু করছি, আমি একটা কিছু করছি এবং আমি সেটা সাকসেস পাচ্ছি, এই সাইকোলজিক্যাল গ্রেটিফিকেশনে তাকে এন্টারপ্রেনিউর করে। ম্যাককিলান্ড সেটাই বলেছেন যে এখানে অর্থ কত কম আসলো বা বেশি আসলো সেটা বড় কথা না। এবং আমরা দেখেছি যে এই ধরনের এন্টারপ্রেনিউর তো সোসাইটিতে আছে। বিল গেটস তো এই ধরনের একজন এন্টারপ্রেনিউর, আমরা এদেরকে বলেছি এরা এই ধরনের এন্টারপ্রেনিউর। গত ক্লাসে বলেছি যে বিল গেটস, তারপরে গুগলের যারা প্রতিষ্ঠাতা, তারা কিন্তু কোম্পানির প্রথম দিকে বিরাট বড় হয়ে যাবে, আমি বিল গেটস পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যাব, আমি অনেক বড় রিস্ক নিচ্ছি। অনেক বড় রিস্ক কিন্তু সে নেয়নি, তার প্রথম দিকে ইনভেস্টমেন্ট এত বেশি ছিল না। হ্যাঁ, সুতরাং সেই ইনভেস্টমেন্টের দিক থেকে পারিবারিক সম্পদ এনে সে রিস্ক নিয়েছে সেটা বলা যাবে না। সে রিস্ক নিয়েছে কারণ সে হার্ভার্ড থেকে ড্রপ আউট হয়ে গেছে, সে মনে করছে এই পড়াশোনা আমার দরকার নেই, সোজা কথা। হ্যাঁ, তার জন্য এটা সোশ্যালি রিস্ক ছিল না, কারণ বিল গেটস এর বাবা খুব পরিবারের সম্পদ নিয়ে কোনো রিস্ক নেই। বিল গেটস যেটা করেছেন, এই যে সাইকোলজিক্যাল গ্রেটিফিকেশন, যে আমি একটা কিছু করব এবং সেটা থেকে আমি সাকসেস পাবো, সেটার যে আনন্দ, নিড ফর অ্যাচিভমেন্ট, এটা দ্বারা ড্রাইভেন হয়ে বিল গেটস উইন্ডোজ এর মতো একটা সফটওয়্যার ডিজাইন করে সারা পৃথিবীতে তিনি আলোড়ন ফেলে দিয়েছেন। যদিও এটা নিয়ে কম্পিউটার সায়েন্টিস্টরা বিতর্ক করবেন যে এটা অত ভালো অপারেটিং সিস্টেম না, সিকিউরিটি সমস্যা এটা সেটা, যাই হোক, বাট ইট ইজ ভেরি পপুলার। ইট ইজ পপুলার এন্ড বিল গেটস ওয়াজ ড্রাইভেন বাই নিডস ফর অ্যাচিভমেন্ট। সেম মার্ক জাকারবার্গ চিন্তা করেন না যে ফেসবুক সারা পৃথিবীতে এত ছড়িয়ে পড়বে। হ্যাঁ, সুতরাং উনি এটা পার্সোনাল গ্রেটিফিকেশনের জায়গা থেকে তিনি করেছেন। সো এই ধরনের এন্টারপ্রেনিউর আছে সোসাইটিতে, আমরা জানি। আমরা এই যে দুজনের নাম করা হয়, এরকম আরো অনেকের নাম করা যায়। অর্থাৎ .com যে রেভলিউশনটা সারা পৃথিবীতে হয়েছে, এই .com রেভলিউশনে অন্তত 100 লোকের নাম পাওয়া যাবে। এদের সবাই এদের মধ্যে বিখ্যাত হননি, কিন্তু এরা সবাই ম্যাককিলান্ডের থিওরির মোতাবেক, এবং কোনো প্রকার আর্থিক বেনিফিট ভবিষ্যতে খুব বেশি পাওয়া যাবে কিনা কিংবা নিজের জন্য এটা খুব বেশি রিস্ক কিনা, এরকম কোনো কিছু বিবেচনায় না রেখেই তারা এক ধরনের অ্যাচিভমেন্ট নিড দ্বারা ড্রাইভেন হয়ে একটা এফোর্ট দিচ্ছি এবং সেটা সাকসেসটাই হচ্ছে সন্তুষ্টি, সাকসেসটাই হচ্ছে অ্যাচিভমেন্ট। অর্থ আসলো না আসলে নাই, কিন্তু আমরা দেখেছি যে অর্থ শেষ বিচারে তাদের কাছে এসেছে। সো দিস ইজ দ্য সাইকোলজিক্যাল থিওরি অফ এন্টারপ্রেনিউরশিপ। তাহলে মোটামুটি আমাদের আলোচনাটা আজকে এখানে শেষ হলো। তো আমি কি 4 পয়েন্টগুলি রিপিট করব নাকি তোমাদের কি? আচ্ছা, তাহলে আমরা সামারিতে প্রথমে আমরা এটা টাইটেলটাই হচ্ছে থিওরি অফ এন্টারপ্রেনিউরশিপ।
থিওরি অফ এন্টারপ্রেনিউরশিপ, ঠিক আছে। তো এটা তিনটা ক্যাটাগরিতে আমরা থিওরিগুলিকে ফেলছি। ইকোনমিক থিওরি নাম্বার 1, ইকোনমিক থিওরি অফ এন্টারপ্রেনিউরশিপ। তারপরে হচ্ছে সোশ্যাল থিওরি, সোশ্যাল থিওরি। তারপরে হচ্ছে সাইকোলজিক্যাল থিওরি। 3 ক্যাটাগরি থিওরি হয়। তারপরে আমরা এখন এই থিওরিগুলির মধ্যে পার্টিকুলারলি কিছু কিছু থিওরির নাম উল্লেখ করছি পার্সনের নাম দিয়ে। তো তার মধ্যে ফাদার ফিগার হচ্ছেন শুম্পিটারস থিওরি অফ ইনোভেশন। শুম্পিটার, SCHUMPETER, SCHUMPETER, শুম্পিটারস থিওরি অফ ইনোভেশন। ওকে, শুম্পিটারস থিওরি অফ ইনোভেশন আমরা আলোচনা করেছি শুম্পিটারকে নিয়ে। তারপরে আমরা পড়েছি, তারপরে হচ্ছে ম্যাক্স ওয়েবারস থিওরি অফ সোশ্যাল চেঞ্জ। হ্যাঁ, ম্যাক্স ওয়েবারস থিওরি অফ সোশ্যাল চেঞ্জ, এটা এন্টারপ্রেনিউরশিপের থিওরি। তো নামটা হচ্ছে ম্যাক্স ওয়েবারস থিওরি অফ সোশ্যাল চেঞ্জ। ম্যাক্স ওয়েবারের পরে আমরা পড়েছি আনসার্টেনিটি বিয়ারিং থিওরি অফ নাইট, KNIGS, ফ্রাঙ্ক H. নাইট। আনসার্টেনিটি বিয়ারিং থিওরি, ফ্রাঙ্ক H. নাইট। তারপরে আমরা যেটা পড়েছি, তারপরে আমরা পড়েছি ফ্রাঙ্ক ইয়াং এর থিওরি। সেটা হচ্ছে গ্রুপ লেভেল প্যাটার্ন। ফ্রাঙ্ক ইয়াং এর গ্রুপ লেভেল প্যাটার্ন, যে নির্দিষ্ট গ্রুপে বিলং করার কারণে আসলে সে এন্টারপ্রেনিউরাল মাইন্ড হিসেবে গড়ে ওঠে। হ্যাঁ, ফ্রাঙ্ক ইয়াং থিওরি অফ গ্রুপ লেভেল প্যাটার্ন। ওকে, ফ্রাঙ্ক ইয়াং। তারপরে আমরা যেটা পড়েছি মার্ক ক্যাজন থিওরি অফ ইকোনমিক থিওরি, মার্ক ক্যাজন ইকোনমিক থিওরি। না সরি, মার্ক ক্যাজন না, এটা GI পাপানেক, GF পাপানেকের ইকোনমিক থিওরি। ঠিক আছে, GF পাপানেকের ইকোনমিক থিওরি। তারপর আমরা পড়েছি হোসেলিজ, HOSELITZ, হোসেলিজ, HOSELITZ, হোসেলিজ থিওরি অন মার্জিনাল গ্রুপস। ওকে, তারপর আমরা পড়েছি E. হাগেন্স থিওরি অফ স্ট্যাটাস উইথড্রয়াল। উইথড্রয়াল অফ স্ট্যাটাস রেসপেক্ট আমরা সেভাবে বলি, স্ট্যাটাস জনিত কারণে সে যে রেসপেক্ট পেত সেটা সে পাচ্ছে না। E. হাগেন্স, HAGEN, E. হাগেন্স থিওরি অফ উইথড্রয়াল অফ স্ট্যাটাস রেসপেক্ট। ওকে, তাহলে এই থিওরিগুলি আপাতত আমাদের জানা হলো। এগুলি খুব সিম্পল, একবার পড়লেই বোঝা যায় যে আসলে সত্যি এরকমই হওয়ার কথা। তাহলে আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ওয়ালাইকুম আসসালাম।